জানতে চাই যে আপনি আসলে এই জায়গাটাতে কি করতে চান, কি করবেন? বাংলাদেশে শুধু তথ্যের অবাধ প্রবাহ আছে সেটাই নয়, এখানে অপতথ্যেরও অবাধ প্রবাহ আছে। এখানে সবকিছু অবাধ। এখানে রেগুলেশন দরকার, একটা শৃঙ্খলা আনা দরকার। এবং এই বক্তব্যটা কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরাই বলছেন, যাদের সাথে বসছি তারা এই কথা বলছেন। এটা ডিসিপ্লিন আনা দরকার। নিঃসন্দেহে বাংলাদেশে মানে মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন, ভুল তথ্য, অপতথ্যের মানে সকল কিছুরই অবাধ প্রবাহ আছে এবং এটা নিয়ন্ত্রণ করাও খুব জরুরি। কিন্তু সেটা নিয়ন্ত্রণ, যেমন সম্প্রতি গুগলের একটা রিপোর্ট বেরিয়েছে যে স্বচ্ছ ট্রান্সপারেন্সি রিপোর্ট, এবং সেখানে তারা বলছে যে প্রায় 6 লক্ষের বেশি কন্টেন্ট তারা সরিয়ে ফেলেছে গত বছরে বাংলাদেশ সংক্রান্ত। সো আমি একটু বুঝতে চাই যে এই অভিযোগ কি পরবর্তী পর্যায়ে তোলা যাবে কিনা, বা আপনার এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ফাইটটা এরকম হয় কিনা, সেটা পক্ষপাত দুষ্ট। কারণ আমরা অভিযোগ যেটা, যে বাংলাদেশে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন উভয় দিক থেকেই ছড়ানো হচ্ছে, এবং মানুষ অনেক ক্ষেত্রে, উভয় দিক বলতে আমি আইলের দুপাশ থেকে, ক্ষমতাসীনরাও ছড়াচ্ছে, ক্ষমতার বাইরে যারা আছে তারাও ছড়াচ্ছেন। আচ্ছা, আমি একটু তাহলে আপনার প্রশ্নগুলোর আনসারগুলো একটা একটা করে দিই। ইনফরমেশন কমিশনে আপনি যেটা বলেছেন, এটা আমি একটু আপনাকে বলি। ইনফরমেশন কমিশনের যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই সরকার, এই পার্লামেন্টে প্রথম পার্লামেন্ট, যেটা 2009 অনওয়ার্ড যেটা পার্লামেন্টটা ছিল, ওনার দ্বিতীয় টার্মের প্রধানমন্ত্রিত্বকালে পাশ করা হয়েছে। অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাশ করার মাধ্যমে আমাদের সরকার নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই যে আপনার সৎ সাহসটা দেখিয়েছে, আমি মনে করি এটাকে সবার এক ধরনের অ্যাকনলেজ করা উচিত, অ্যাপ্লড করা উচিত। এটা আমরা করেছি। এখন একটা আইন হওয়ার পরে এটা ইমপ্লিমেন্টেশনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে। আমি নিজেও এই চ্যালেঞ্জগুলি খুঁজে পেয়েছি, এবং যে কারণে আমি কিন্তু খুব ওপেনলি এগুলো বলছি। বাংলাদেশের বাস্তবতায় এখন দুই ধরনের সমস্যা আছে, দুই এন্ডে, যারা দিবে এবং যারা নিবে। যারা নিবে তারা কিন্তু ওই প্রফেশনালিজমের জায়গাটা বা এই আইনটা তাকে যে এম্পাওয়ার করেছে, এটাকে প্রপারলি এক্সারসাইজ করার কিছু ঘাটতি আছে। সেইখানে আমরা বলছি যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। ট্রেনিংয়ের অনেক স্কোপ আছে কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে, যাতে রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে ট্রু সেন্সে ব্যবহার করার, আরও বিস্তৃতভাবে ব্যবহার করার স্কোপ তৈরি হয় এবং করতে পারে। আমরা চাই যে এটা আরও ব্যবহৃত হোক, কারণ আমরা চাই এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসুক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের যে কলোনিয়াল যে লেগেসি, দীর্ঘদিনের শত শত বছরের গণতন্ত্রহীনতার লেগেসি, প্রথমে ব্রিটিশ, তারপরে পাকিস্তান, তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে মিলিটারি শাসন বঙ্গবন্ধুকে হত্যা করে, এবং তাদের পকেট থেকে জন্ম নেয় বিভিন্ন দল, এবং যেখানে গণতন্ত্রের যে আপনার ব্যত্যয় এবং স্বাধীনতা বিরোধীদের আবার পুনর্বাসন, সব মিলে একটা কমপ্লেক্স সোশিও ইকোনমিক রিয়ালিটি তৈরি হয়েছে, যে কারণে প্রশাসন বা সরকারের এক ধরনের লেগেসির মধ্যে তৈরি হয়েছে। সব মিলিয়ে আমি বলছি, প্রশ্ন করলে বা তথ্য চাইলে একটা ডিফেন্সিভ হয়ে যাওয়ার প্রবণতা। তো সেইখানে একটা কালচারাল ট্রান্সফরমেশন, আমি সেখানেও কাজ করার চেষ্টা করব। আমি অলরেডি এটা বলছি যে পাবলিক ইনফরমেশন যেটা, যে তথ্য, সেটি কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী একটা মন্ত্রণালয়ের বা একটা চেয়ারে বসেছি, কিন্তু এটা আমার প্রপার্টি না, এটা পাবলিক প্রপার্টি। পাবলিকের পক্ষ থেকে গণমাধ্যমে এটা চাইলে আমি দিতে বাধ্য। এই মনোজগতের পরিবর্তনটা আনার জন্য আমরা কাজ করব, মানে সরকারের দিক থেকে যাতে থাকে, যারা সাপ্লাই করবে আর যারা ডিমান্ড করবে তাদেরকেও আমরা ট্রেন করব, যেন তারাও প্রফেশনালি অ্যাপ্রোচ করে। তারা যাতে না ভাবে যে এইটা হচ্ছে একটা অস্ত্র যেটা দেশে ব্ল্যাকমেলও করতে পারে। নো, এটা একটা অস্ত্র যেটা গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল, পাবলিক ইন্টারেস্টে ব্যবহার করা, আমার পার্সোনাল ইন্টারেস্টে ব্যবহার করার জন্য না। সো দুদিক থেকে কিছু ঘাটতি আছে। এইখানেই আমি যেটা পরিকল্পনা করেছি যে কিভাবে এটাকে আরো কার্যকরভাবে এই আইনটা বা এটাকে ব্যবহার করা যায়। আপনি দেখেছেন যে দু একটি ঘটনা এর মধ্যে ঘটেছে, এবং ইনফরমেশন কমিশন কিন্তু সাথে সাথে ইন্টারভিন করেছে। প্রধান তথ্য কমিশনের সাথে আমার কথা হয়েছে, তারা ইন্টারভিন করেছে, ইনভেস্টিগেট করেছে, করে তারা রায়ও দিয়ে দিয়েছে, এবং দু একটি ক্ষেত্রে সরকারের প্রশাসনের কয়েকজনের বিপক্ষে রায় এসেছে। কিন্তু তো আমরা সঠিক তথ্যের ভিত্তিতে একটা ক্রেডিবল প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড় করাতে চাই, এবং আমরা এখানে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের সৎ অ্যাপ্রোচটাকে আপনারা অবজেক্টিভলি অ্যানালাইজ করে উপস্থাপন করবেন। আমাদের যেমন ধরেন সরকারের দিক থেকে একটা কলোনিয়াল বা ঔপনিবেশিক লেগেসি থাকে, আবার আমাদের অন্য পক্ষ থেকেও একটা যে সন্দেহের জায়গাটা, যেহেতু আমরা ব্রিটিশ আমলের সন্দেহ এখনো থেকে গেছে, ভালো কাজ করলেও সন্দেহ চোখে দেখা, ওই জায়গাতে আমি বলবো একটু অবজেক্টিভ অ্যানালিসিসের মাধ্যমে দেখার চেষ্টা, এবং এই পার্টনারশিপটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমি বলেছি যে এই আপনি যেটা বললেন যে ডিসইনফরমেশনের ক্ষেত্রে 2 দিক বা 3 দিক বা 4 দিক, আমি এভাবে দেখছি না। আমি জিনিসটা দেখতে যাচ্ছি, ধরুন ডিসইনফরমেশন, যেমন আজকে বা কিছুদিন আগে বিভিন্ন অ্যাম্বাসেডরদের সাথে কথা হয়েছে, ধরেন ইউরোপের কিছু দেশে যে
আমি জানি আপনি তাদের ইলিগাল মাইগ্রেশন, হ্যাঁ, তো এই যে ট্র্যাপের মধ্যে পড়ে যায় কেন, যারা ধরেন ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে লোভ দেখায়, তো এটার সাথে তো আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক নাই। রাইট, আবার আরো অনেক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়, নারী শিশুরা ভিকটিম হয় আপনার একেবারে গ্রাসরুটে, তৃণমূলে। তো আমরা যেটা বলছি যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন আমার পলিটিক্সকে কলুষিত করে, সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে, সেই ডিসইনফরমেশনের বিপক্ষে আমরা এক ধরনের মেকানিজম তৈরি করতে চাই, একটা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে, যেন আমরা এটা একটা ক্রেডিবল একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি বা একটা ইনিশিয়েটিভ নিতে পারি যেখানে আমরা এটাকে আটকাতে পারি। বাট এখানে আমি খুবই সতর্ক। আমি বারবার একটা কথা বলেছি, সতর্ক কোথায়, যে ডিসইনফরমেশনকে কমব্যাট করতে গিয়ে আমরা কিন্তু আপনার অবাধ তথ্য প্রবাহের যে স্পেস বা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া যে স্পেস, সেখানে আমরা ওভারস্টেপ করতে চাই না। সো দ্যাটফর উই ওয়ান্ট টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, অ্যান্ড যে কারণে এই কাজটা ক্রিটিক্যাল আর নট ইজি। আমি কালকে একটা ডিসিশন নিয়ে একটা কিছু বানিয়ে করতে চাচ্ছি না। আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি বা কোনো ডিপ্লোমেটের সঙ্গে কথা বলে জেনেছি যে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসাডারের সঙ্গে কথা বলেছেন, আপনি ভারতীয় হাই কমিশনের সঙ্গে কথা বলেছেন এবং আপনি বলেছেন তাদের সহায়তা নেবেন আপনি। আমি সবার সাথে কথা বলছি। এই জায়গায় বা সতর্ক কিনা যে কোন কোন রাজনৈতিক আবহাওয়ার মধ্যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন বেশি ছড়ায়, মানে আপনি যাদের সহযোগিতা নেবেন সে বিষয়ে আপনি সজাগ এবং সহযোগিতা বলতে আমি যেটা বোঝাচ্ছি, প্রত্যেকের যার যার দেশে তো একটা আইন কানুন প্র্যাকটিসগুলি আছে, বেস্ট প্র্যাকটিসগুলি, সেগুলো কি আছে, তার অভিজ্ঞতাগুলো কি, সহযোগিতা বলতে সেটা, সেই অভিজ্ঞতাগুলো বিনিময়, সেখান থেকে একটা আইডিয়া তৈরি করা। এবং শুধুমাত্র বিদেশি যারা বন্ধুরা তাদের কথা বলছি না, তাদের কার কোন দেশে কি বাস্তবতা কিরকম আছে, এই দেশেও যারা স্টেক হোল্ডার, আমরা কিন্তু সাংবাদিকদের যত সংগঠন আছে তাদের সাথে কথা বলছি, এডিটর্স যারা আছেন তাদের সাথে কথা বলছি, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি, একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ওপিনিয়ন সবার কাছ থেকে নিচ্ছি, এবং সেই ওপিনিয়ন থেকে একটা বেটার কিছু বের হয়ে আসুক, সেটা আমি চাচ্ছি। কারণ আমার যেটা টার্গেটটা হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ এমনভাবে দেয়া যেটা ক্রেডিবল যাতে হয়, এটার মধ্যে কনফিডেন্স যেন থাকে। কারণ একটা জিনিস আমি দেখেছি, প্রত্যেকে একটা বিষয়ে আমার সাথে এগ্রি করেছে, যারা আমাদের পক্ষের, যারা বিপক্ষের এবং যারা ক্রিটিক, যারা আমাদেরকে আপলোড করে, সবাই দেশি বিদেশি সবাই, যে ডিসইনফরমেশন একটা বড় প্রবলেম এবং এটা সমাজে আছে এবং এটাকে কমব্যাট করা দরকার। সো এইখানে সবাই এগ্রি করছে, তাহলে পরের ব্যাপারটা তো সবাই এগ্রি করছে, তাহলে এটাকে কমব্যাট করা, ফাইট আউট করারও একটা মেকানিজম থাকা দরকার। এখানে সবাই এগ্রি, কিন্তু কি হবে মেকানিজম এইটা ওইটা নিয়ে আমরা সবার ওপিনিয়নে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এই জায়গাটা আবার আসবো, তার আগে একটু অবাধ তথ্য প্রবাহের আলোচনার মধ্যে যদি যাই, এবং সাংবাদিকদের মাধ্যমেই আসলে তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। সো বাংলাদেশে একটা অভিযোগ আছে যে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত দপ্তর, এমনকি জনসাধারণের জন্য যেগুলো উন্মুক্ত, কোনো কোনো প্রতিষ্ঠানে পেশাগত কাজে প্রবেশ করতে সাংবাদিকদের এখন দেওয়া হচ্ছে না। সর্বশেষ নজির হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সো সরকারি কাজের সাথে সংশ্লিষ্ট, সরকারি কাজ মানে জনগণের কাজ, তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের ব্যাপারে এত কিসের ভয়, সেটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। নিঃসন্দেহে রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু থাকলে সেই জায়গাটা সাংবাদিকদের জন্য রেস্ট্রিক্টেড থাকতে পারে একটা পর্যায় পর্যন্ত, বাকিদের তো থাকবার কথা না। ওকে, এখানে আপনাকে বলবো যে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, তার সাথে আমি কথা বলেছি অন বিহাফ অফ দ্য জার্নালিস্ট, তাদের পক্ষ নিয়ে, যে কেন তাদের অ্যাক্সেস থাকবে না। এখন যখন আমি বলছি কেন অ্যাক্সেস থাকবে না, সেইখানে যে ইন্টারেস্টিং ডিসকাশনটা সেটা হচ্ছে অবশ্যই তাদের অ্যাক্সেস থাকবে এবং থাকতে হবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেইটা তাদেরকে দিয়েছে, তথ্য কমিশন আছে এই এই তাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। এখন যেটা বলা হচ্ছে আমাকে, যে ইনফরমেশনের অ্যাক্সেসিবিলিটি আটকানো হয়নি, যেটা আটকানো হয়েছে স্ট্যাবলিশমেন্টের অ্যাক্সেসিবিলিটি আটকানো হয়েছে। সো ওইখানে তারা বলছে যে অন্যান্য দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলি আছে, আমি একটা অ্যাসাইনমেন্টও দিয়েছি আমার মন্ত্রণালয়কে, আচ্ছা ঠিক আছে দেখো ভারতে যে সেন্ট্রাল ব্যাংক সেখানে কি আছে, আমেরিকাতে যেটা আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, আমাদের থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া যেটা আছে, লেটস হ্যাভ এ লুক অ্যাট ইট, সেইখানে কি আছে সেটা কিন্তু আমরা দেখছি। তো এখন যেটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটির প্রশ্ন থাকলে শুধু যদি অফিসিয়ালসের বাইরে অন্য কেউ না যেতে পারে তাহলে এক কথা, কিন্তু অন্যদের যদি প্রবেশাধিকার থাকে তাহলে সাংবাদিকদের কেন থাকবে? সেখানে আমি বলছি, সেখানে বলছি প্রবেশাধিকার সবারই আছে। তারা যেটা বলতে যাচ্ছে যে এখানে একটা মুখপাত্র আছে এবং সেই মুখপাত্রের মাধ্যমে তথ্যের সকল অ্যাক্সেসিবিলিটি সকল জার্নালিস্টের থাকবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটাকে এনশোর করেছে, সেখানে কোনো বাধা দেওয়া হয়নি, হবেও না। এমনকি অন্য অফিসারদের সাথে
যে দেখা করার সুযোগ থাকবে, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে। তারা বলছে যে অবাধ ঢুকে পুরো বিল্ডিংয়ের মধ্যে ঘোরাঘুরি করা, যেটা পৃথিবীর কোনো সেন্ট্রাল ব্যাংকে করার কোনো সুযোগ নাই, কারণ সেন্ট্রাল ব্যাংক অলসো ইজ আ ভেরি সেন্সিটিভ অর্গানাইজেশন। ধরেন ব্যাংকিং সেক্টরের কথা বলি, কোনো একটা অনিয়ম বা অঘটন ঘটলো, সেইখানে তারা ইনভেস্টিগেট করবে, একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করবে, একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, যেটা তারা হয়তো ধরেন কথার কথা একজন অপরাধীকে ধরবে। এখন এই স্ট্র্যাটেজিটা যদি আপনি লিক আউট করে আগেই বলে দেন, তাহলে তো যাকে ধরবেন সে পালিয়ে যাবে। সো এই ধরনের কিছু সেন্সিটিভিটি কিন্তু থাকে। সো বিষয়টা হচ্ছে, আমি নিজে এটা দেখছি যে কোন জায়গাটা প্রোটেক্ট করা হচ্ছে, যে যে আপনার সিক্রেসির যে জায়গাটা, যেটা জেনুইনলি প্রয়োজন সেটা, নাকি পাবলিকের জন্য যে ইনফরমেশন, পাবলিকের রাইট, সেটা আটকানো হচ্ছে। সো এখন পর্যন্ত আমি যে কথোপকথন হচ্ছে সেখানে মানে পাবলিক ইনফরমেশনগুলোকে আটকানোর কোনো প্রচেষ্টা আমি দেখি না, অ্যাটলিস্ট আমার সাথে কথোপকথনে যেটা হচ্ছে, এবং তারা এটা করতেও চায়। কিন্তু যেটাকে ওনারা বলছেন যে এটা সিক্রেসি, এটা বেরিয়ে গেলে সমস্যা তৈরি হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সংবাদ মাধ্যমে তথ্যগুলো বেরোলেই আসলে অ্যাকশনগুলো নেয়ার সুযোগ তৈরি হয় এবং নেওয়া হয়, সরকারও সতর্ক, ইস্যুটা সেটা না, সরকারকে এক ধরনের সহযোগিতাও করা হয়। সেটা হচ্ছে বাইরে কি ঘটছে সেটা আপনি জানান। যদি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, রেগুলেটর বা অন্য কোনো রেগুলেটর হয়তো জানতে পারছে না, সেটা সহযোগিতা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক ভিতরে যে অ্যাকশনের জন্য যে স্ট্র্যাটেজি নিচ্ছে, সেটা তো আপনি লিক আউট জানাই দিলে এটা লিক আউট হয়ে যাচ্ছে, তখন তো আপনি অ্যাকশনটাকে বাধাগ্রস্ত করে দিচ্ছেন রাদার। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? এটা দুই জিনিস কিন্তু এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এটা নিয়েও একটা কাজ করছি, যেমন ধরেন এখন কতগুলো ব্যাংক মার্জারে যাচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় আলাপ আলোচনা হচ্ছে। তো এগুলো খুব হাইলি টেকনিক্যাল ইস্যুজ। অনেক সময় অনেক রিপোর্টাররা এই কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে এনাফ ইনফরমেশন না থাকলেও কিন্তু রিপোর্ট করছেন। আমাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছুর ইনফরমেশন ঘাটতি, সবকিছুই আমরা পণ্ডিত জানি তা তো না, এটা ঘেটে ঘেটে জেনে বুঝে করতে হয়। তো এখন আমি যেটা করছি, আমাদের ইনফরমেশন মিনিস্ট্রির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার মধ্যে ট্রেনিংয়ের জন্য কিছু প্রতিষ্ঠান আছে, আপনি জানেন। কিছু কিছু ক্রিটিক্যাল অ্যান্ড হাইলি টেকনিক্যাল ইস্যুতে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। যারা ইকোনমিক রিপোর্টিং করে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব, মানে দেশি বিদেশি রিসোর্স পার্সনদের নিয়ে আসবো, তারা ওয়ার্কশপগুলি করবে, যাতে করে তারাও একটু এডুকেটেড হতে পারে এবং প্রপার প্রফেশনাল রিপোর্টিং যেতে হয়। আমরা কিন্তু একটা জিনিস আপনি বলতে চাই যে সঠিক তথ্য, সায়েন্টিফিক এভিডেন্স বেসড ইনফরমেশন, এবং যেটা সত্য এবং যেটা আসলে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কাভার করে, এরকম কোনো তথ্যকে আটকানোর কোনো সুযোগ নেই, এবং এটা আমি অন্তত করতে দিব না।